সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় কোন ধারায় রাজনীতি। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ এবং বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি আহমেদ হোসেন আপনার কাছে যেতে চাই। আমরা দেখলাম যে সম্প্রতি রাজনীতি নিয়ে বেশ গরম কথামালার একটি যুদ্ধ, যেটা বলি যে তির্যক বাক্যবাণে জর্জরিত রাজনীতি, এটা বললেও ভুল হবে না। কিন্তু মানুষের কল্যাণে যে রাজনীতি, সেই রাজনীতি বা গণতন্ত্র মনা যেসব মানুষ আছে তাদের মতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাজনীতি, সেটা তো অনেকাংশেই অনুপস্থিত। এটার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন, রাজনীতি তো তির্যক থাকবেই, রাজনীতিতে বাকবিতণ্ডা থাকবে, বিতর্ক থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। রাজনীতি তো একেবারে ডিপ ফ্রিজ না, উত্তাপ থাকবে। উত্তাপ না থাকলে রাজনীতিই নেই। বাকযুদ্ধ না হলে রাজনীতির প্রাণ নেই। রাজনীতির সোলটা হচ্ছে বাকযুদ্ধ, বিতর্ক, মত প্রকাশ। আমি আমার ওপিনিয়ন দেব, জাতীয় পার্টির অশোক ভাই তার ওপিনিয়ন দেবে, রুমিন ফারহানা তার ওপিনিয়ন দেবে। এই ওপিনিয়নের মধ্যে সংঘর্ষ হবে। হ্যাঁ, তার ওপিনিয়ন আমার ওপিনিয়ন এক হবে না, বাট উত্তাপ ছড়াবে। উত্তাপই যদি না ছড়ায় তো রাজনীতি তো ভালো লাগবে না। আপনারাও টক শোতে আমাদের ডেকে আনবেন। সেই উত্তাপটা কি জনগণের কল্যাণে বা জনগণের কল্যাণ নিয়ে? এই যে আপনি না? বললেন রাজনীতি কোন পথে, কোন ধারায়, এটা তো ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাংলাদেশের বিজয়ের মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বিজয় মাসেই তো আমরা অর্জন করেছি। 16 ডিসেম্বরে বাংলাদেশ মুক্ত হয়েছে। তখনও পূর্ণ স্বাধীনতা পাইনি। বঙ্গবন্ধু তো হচ্ছে পাকিস্তানের কারাগারে ছিলেন। 10 জানুয়ারি বঙ্গবন্ধু আসলেন, সেদিন স্বাধীনতা পূর্ণতা এলো, যে আমার দেশ আজকে থেকে পূর্ণভাবে স্বাধীন হলো। বঙ্গবন্ধু ফিরে আসলেন। এটাও চ্যালেঞ্জ, দুটো চ্যালেঞ্জ ছিল। একটা ছিল আমার দেশ স্বাধীন করা, আর একটা চ্যালেঞ্জ ছিল বঙ্গবন্ধুকে ফিরে পাওয়া। দুটো কাজই আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। এর জন্য পৃথিবীর আন্তর্জাতিক কমিউনিটির কাছে আমরা কৃতজ্ঞ। সেই সময়ে ইন্দিরা গান্ধী, আপনার সুবিদিনের প্রেসিডেন্ট ব্রেজনেভ সহ যারা মিত্রশক্তি আমাদেরকে হেল্প করেছে, যাদের কারণে বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। রাজনীতি বাংলাদেশের কোন ধারা? এই বিজয়ের ধারাই তো মূল রাজনীতি। বাংলাদেশের রাজনীতির মূল ধারা কোনটা? মূল ধারা হচ্ছে বিজয় মাসের যে ধারা, বিজয় মাসের যে আকাঙ্ক্ষা, বিজয় মাসের যে স্বপ্ন, বিজয় মাসের যে প্রতিজ্ঞা, বিজয় মাসের যে কমিটমেন্ট, যে কমিটমেন্ট নিয়ে আমি বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়ের ধারাটাই হচ্ছে রাজনীতির মূল ধারা। বাংলাদেশ ওই মূল ধারায় আছে। মূল ধারা থেকে 71-এর মুক্তিযুদ্ধে বিজয় মাসে যারা পরাজিত হয়েছিল, অপশক্তির একটি ম্রিয়মান ধারা আছে, ম্রিয়মান। এই মরে মরে বেঁচে আছে, হঠাৎ উদিত হয় আবার থেমে যায়। সুতরাং এই ধারাটিও যে নেই কথা বলবো না, এই ধারাটি থাকার কথা ছিল না। এই ধারাটি আছে বিএনপির প্রোটেকশনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপশক্তি, যারা পরাজিত অপশক্তি, রাজাকার বলেন, আলবদর বলেন, তাদের যে লেজ, ওই লেজটা টিকে আছে বিএনপির কারণে। তারা প্রোটেকশন দিয়ে রেখেছে। গোলাম আজমকে নিয়ে আসলো, জামাতকে আবার রিভাইভ করলো, কবর থেকে খড়ি আনলো, জামাত তুমি মরণি, তোমাকে প্রাণ দিলাম। বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেওয়ার সাহস কারা পেল? ভাস্কর্য হাত দেয় তারাই তো, এই অপশক্তি যারা পরাজিত হয়েছিল এই বিজয় মাসেই ভাস্কর্যে হাত দিয়েছে। তারা আবার বোঝাতে চাচ্ছে, আবার তারা একটা মেসেজ দিতে যাচ্ছে যে আমরা হেরে যাইনি, আমরা আছি, এখন বেঁচে আছি। কাজে এই মেসেজটা তারা দেওয়ার চেষ্টা করছে। বঙ্গবন্ধু ভাস্কর্যে আক্রমণ করবে কেন? আর ভাস্কর্য খুঁজে পায় না। জিয়া রহমানের ভাস্কর্য তো আছে সার্কিট হাউস চট্টগ্রামে, সেটা ভাঙে না, ওই দিকে যায় না, যায় বঙ্গবন্ধুর ভাস্কর্য। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে বাংলাদেশ, বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা, বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে 30 লক্ষ মানুষের আত্মত্যাগ, বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে আপনার 2 লক্ষ মা বোনের সতীত্বহারা কান্না। সেই সব কিছু মিলে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকলে মনে হবে এটা কি বঙ্গবন্ধু? হ্যাঁ, জাতির পিতা, তার নেতৃত্বে বাংলাদেশ। কোন বাংলাদেশ? মুক্তিযুদ্ধের বাংলাদেশ। রাজাকার বাংলাদেশ নয়, আলবদরের বাংলাদেশ নয়, জামাতের বাংলাদেশ নয়, বিএনপি মার্কা বাংলাদেশ নয়। বিএনপি জামাত এখন একজোট, দুই ভাই মিলে কাজ করছে, তারাই এখন এগুলো করছে। বিএনপি চুপ, কথা ভাস্কর্য বিভাগের একটি কথা বলে না। কারণ কি? ওই যে চুপি সারে কথা বলছে, চুপি সারের যে প্রণয় হচ্ছে জামাতের সাথে, চুপি সারের যে প্রণয় তাদের সাথে রিলেশন আছে, সেই কারণে তারা এই ভাস্কর্য নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, কথা নেই। ভাস্কর্য নিয়ে যারা কথা বলে না,
তা তাদের সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে সেই তুমি আছো, তুমি যেখানে ছিলে সেখানেই আছো, সেখানেই থাকবে, জামাতই তোমার বন্ধু, জামাতই তোমার প্রেম ভালোবাসা। আহমেদ হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি কেন চুপিসারে কথা বলছে? জি, অনেকগুলো কথা এসছে। আজকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা হচ্ছে। এটা বিজয়ের মাস, ডিসেম্বর মাস, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল? এটা কিন্তু কোনো বায়বীয় বিষয় ছিল না। আমরা যদি একটু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটা লক্ষ্য করি, আমরা দেখব যে সেখানে স্পষ্ট বলা আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিনটার কোনোটার ধারে কাছ দিয়ে কি গত এক যুগেরও বেশি সময় ধরে যে রাজনৈতিক দলটি ভোটে বা বিনা ভোটে ক্ষমতায় আছে তারা গেছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ঘোষণাপত্রটি যদি আমরা প্যারাওয়াইজ পড়তে থাকি শুরু থেকে, আমরা দেখব সেখানে 70-এর নির্বাচনের কথা এসছে, সেখানে আওয়ামী লীগের বিজয় লাভের কথা এসছে, সেখানে বলা হয়েছে এটা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার করা হয়নি, বরং ইয়াহিয়া সেই সময় ষড়যন্ত্রমূলকভাবে এই দেশের সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে ক্ষমতা ট্রান্সফার না করে। অর্থাৎ সাধারণ মানুষের যে ভোটাধিকার, সাধারণ মানুষের যে রায়, জনরায়, সেই জনরায়কে মেনে না নেওয়ার যে ফসল, সেটা হচ্ছে আজকের বাংলাদেশ। সুতরাং মুক্তিযুদ্ধের একটা চেতনার কথা যদি বলতে হয়, একটা, অনলি ওয়ান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাইরে প্রথম যে চেতনা, সেটা হচ্ছে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার। তো গত কয়েক বছরে বাংলাদেশের ভোটের ব্যবস্থা কি দাঁড়িয়েছে, স্পেশালি 2014 সালে বিনা ভোটে একটা সংসদ গঠিত হবার পরে, একটা সরকার ক্ষমতায় যাবার পরে, তারপরে তার ধারাবাহিকতায় 2018 সালের নির্বাচন আমরা দেখেছি। আপনি জানেন যে কয়েকদিন আগেই যে ইসির বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগে 42 জন বিশিষ্ট নাগরিক একটা বিবৃতি দিয়েছেন। সেখানেও কিন্তু তারা আর্থিক দুর্নীতির সঙ্গে সঙ্গে স্পষ্ট ভাষায় বলেছেন যে কিভাবে নির্বাচনে দুর্নীতি হয়েছে, এবং সেই নির্বাচনে দুর্নীতির কারণে ইসির যে মূল কাজ, সেই কাজটাতে ব্যত্যয় হবার কারণে এবং সেই কাজটা পারফর্ম করতে পুরোপুরি ফেল করবার কারণে ইসির পদত্যাগ চেয়েছেন এবং বিচার চেয়েছেন রাষ্ট্রপতির কাছে। তো সুতরাং এখানে অনেকগুলো বিষয় আছে। আদৌ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন এক্সিস্ট করে কিনা সেটা একটা প্রশ্ন, রাষ্ট্রপতি ক্ষমতা আছে কিনা সেটা একটা প্রশ্ন, কারণ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া উনি আসলে প্রধানমন্ত্রী নিয়োগ এবং বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনো কাজই উনি করতে পারেন না। সুতরাং প্রধানমন্ত্রীর পরামর্শ এখানে একটা বিরাট ব্যাপার। সরকার প্রধান, এবং এই সরকার প্রধানের তারা নিজেদের যেই নির্বাচনের কারচুপি এবং রাতের ভোট, ব্যালট বাক্স স্টাফিং, এই বিষয়গুলোতে আসলে কতটুকু অনুমতি দেবেন, পরামর্শ করে কতটুকু রাষ্ট্রপতি ফল পাবেন, সেসব প্রশ্ন রয়েই যায়। কিন্তু তারপর একটা উদ্যোগ আমরা দেখলাম, যদিও উদ্যোগটি নেওয়া হয়েছে নির্বাচনের 2-2.5 বছর পরে, সেটা সমালোচনার শিকার হয়েছে। বহু মানুষ বলেছে যে এতদিন পরে কেন, বাট আমি মনে করি যে স্টিল ইটস বেটার টু হ্যাভ লেট দেন নেভার। তো করেছে তো অন্তত। তো সেই দিক থেকে আমি বলবো যে শুধু যে বিএনপি বা বিরোধী দলগুলো নির্বাচনের সমালোচনা করছে তা না, নির্বাচনের পরপর কিন্তু আমরা মহাজোটের শরিক অনেককে দেখেছি নির্বাচন নিয়ে মুখ খুলতে এবং কঠোর ভাষায় সমালোচনা করতে। রাশেদ খান মেননের বক্তব্য ভাইরাল হয়েছে, আমরা দেখেছি নুরুল শরীফ আম্বিয়া তিনিও কথা বলেছেন, তিনি কিন্তু মহাজোটের সঙ্গে আছেন। আমরা দেখেছি যে জাসদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা অবশ্য সংসদে আছেন তারাও কিন্তু এই নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। আমরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই নির্বাচনকে কন্ডেম করে রিপোর্ট করতে দেখেছি। আমরা দেখেছি বিদেশি পর্যবেক্ষক যারা এসছেন তারাও কিন্তু এই নির্বাচনকে সুষ্ঠু বলেননি। সুতরাং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, মানুষের ভোটের অধিকার, রায়কে মেনে নেওয়া এবং মানুষের ভোটের প্রতি আস্থা রাখা, এই জায়গাগুলোতেই তো আমরা দেখেছি গত কয়েক বছরে ভীষণ রকম ব্যত্যয়। সেখানে আজকে মুক্তিযুদ্ধের চেতনা তো আসলে ভাস্কর্যে গিয়ে যদি আশ্রয় নেয় সেটা খুব দুঃখজনক ব্যাপার হবে, কারণ এটা কোনো বায়বীয় বিষয় নয়। আজকে আমার সুবিধা হচ্ছে একদিকে মুক্তিযুদ্ধের চেতনা একভাবে ব্যাখ্যা করতে, আমি সেভাবে ব্যাখ্যা করছি, কালকে আপনার সুবিধা হবে অন্যদিকে ব্যাখ্যা করতে, আপনি সেইভাবে ব্যাখ্যা করবেন। এতে একটা জাতিকে খণ্ডিত, বিখণ্ডিত এবং বিভাজিত করা ছাড়া আসলে আদতে কোনো লাভ হবে না। হয়তো ফর দ্য টাইম বিং আপনি কিছু রাজনৈতিক ফায়দা আপনার হতে পারে, কিছু রাজনৈতিক উপকার আপনার হতে পারে, আপনি হয়তো বিরোধী দলকে একটু চাপে ফেলবার চেষ্টা করতে পারেন এসব বাগাড়ম্বর দিয়ে, কিন্তু এতে আদতে দেশের বা জাতির, যে কথাটি দিয়ে আপনি শুরু করেছিলেন আপনার আজকের শো, সেটার কোনো উপকার হবে না। দেখুন, আমরা যে সাম্য মানবিক মর্যাদার কথা বলছি, 21 ডিসেম্বর ডেইলি স্টারের রিপোর্ট এসছে যে শহরের 8% দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়। এই 8% দরিদ্র পরিবার যারা শহরে বাস করে এবং না খেয়ে ঘুমাতে যায়, তাদের ব্যাপারে উন্নয়নের সরকার কি করলো, এই প্রশ্ন আমি করতেই পারি। যেখানে 1000 কোটি টাকার মেগা প্রজেক্ট নেওয়া হচ্ছে, যেখানে বিদেশে ঘাস কাটতে যেতে কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট নিচ্ছে আমরা দেখবার জন্য, খাল খনন কিভাবে করতে হয় সেটা দেখবার জন্য, যে দেশে পর্দা কেনা হয় 37 লক্ষ টাকায়, অদ্ভুত অদ্ভুত সব
প্রকল্প করা হয়, সেই দেশে 8% শহরে দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়। এটা হলো বাস্তবতা। এখানে 12% দরিদ্র পরিবারের ঘরে খাবার নেই। তো অথচ 19-20 অর্থ বছরে খাবার উৎপাদন হয়েছে, মানে প্রয়োজন ছিল 2,36,00,000 মেট্রিক টনের, আর উৎপাদন হয়েছে 3,00,00,000 লক্ষ মেট্রিক টন। রুমিন ফারহানা, আমরা উদ্বৃত্ত খাওয়া রেখেও বহু মানুষ এই শহরে না খেয়ে ঘুমাতে যাচ্ছে। যে আপনার কাছে এই জায়গাগুলোতে সরকার কি করছে? যে উন্নয়নের কথা তারা বলছে, যে মুক্তিযুদ্ধের স্লোগান তারা দিচ্ছে, তারা কি করছে? আর ভাস্কর্যের ব্যাপারে বিএনপির বক্তব্য খুব স্পষ্ট, এখানে আসলে অস্পষ্টতার কিছু নেই। বিএনপি মনে করে যে এটা আওয়ামী লীগের নিজস্ব আভ্যন্তরীণ কোন্দল, কারণ হেফাজতের সঙ্গে দীর্ঘদিন আওয়ামী লীগের সখ্য আমরা দেখেছি, আমি পরের সেগমেন্টে আরো বিশদ বলবো। বিএনপি মনে করে যে যেই দেশে মানুষ ভোট দিতে পারে না, যে দেশে মানুষ কথা বলতে পারে না, যে দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খর্গ আছে, যে দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়, যে দেশে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা থাকে না, সুশাসন থাকে না, সেরকম একটা দেশে আসলে ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলবার মতন বাড়তি সময় আমাদের বিরোধী ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে আবার আসবো আমি। মীর আব্দুস সবুর আসুদ যেটি রুমিন ফারহানা বললেন যে গণতন্ত্রের যেসব ঘাটতিগুলো মানে সূচক আমাদের দেশে থাকা উচিত, জন আকাঙ্ক্ষার যে সরকার বা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে যেসব কর্মসূচি, সেসব ক্ষেত্রে যদি দুর্নীতি লাগামহীন হয়, তারপরে আপনার দারিদ্র্যের হারও বাড়ে, সেখানে আসলে জনবান্ধব সরকারের আর কি করণীয় আছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এসিটিভির দর্শক শ্রোতাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক দিন ধরে দেখে আসছি, অনেকগুলো সরকার বাংলাদেশের রাজনীতিতে সরকারি দল থাকলে এমন একরকম কথা বলে, বিরোধী দলে আসলে আরেকরকম কথা। সবগুলো দলই যখন ক্ষমতায় থাকে একরকম কথা বলে, একই রকম কথা বলে প্রত্যেকটা সরকারই, আবার প্রত্যেকটা বিরোধী দল থাকলে একরকম কথা বলে। সবাই আমরা তুষ্ট হতে পারি না কোনো কিছুতেই, বিরোধী দল থেকেও আমরা তুষ্ট হতে পারি না, সরকারি দল থেকেও আমরা তুষ্ট হতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদকে স্বৈরাচার বলে। কেন বলে আমি জানি না। পরবর্তীতে 90-এর পরে যে স্বৈরাচার আমরা দেখেছি, তাতে আমাদের মনে হয় পল্লীবন্ধুকে স্বৈরাচার বলাটা ঠিক হবে না, এটা অন্যায় হবে, অবিচার হবে। তো যাই হোক, আমাদের বর্তমান চেয়ারম্যান জি.এম. কাদের সাহেব প্রায়শ বলে থাকে যে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে যেভাবে তৈরি হয়ে আসছে, বিশেষ করে রাষ্ট্রপতি শাসিত সরকার পরিবর্তন হয়ে প্রধানমন্ত্রী শাসিত সরকার, এক ব্যক্তি শাসিত সরকার যখন গঠিত হলো, তারপরে কিন্তু সংসদের নেতা সে, প্রধানমন্ত্রী সে, দলীয় প্রধান সে, আরও অন্যান্য সবগুলো উইংয়েরই নেতা উনি সে। এবং একটু আগে রুমিন ফারহাদ বললেন যে রাষ্ট্রপতি কি কি পারে কি কি পারে না, তো এটা কখনো বলে না যে ঠিক আছে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার বৈষম্য দূর করে ভারসাম্য আনার চেষ্টা করি। এটা কিন্তু কারণ তাদের দল করা যাবে না, নেতা না হলে তো দলের নেতৃবৃন্দ তাদের পছন্দ করবে না। তো সেই কারণে আজকে যেই পরিবেশটা হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। যা বলছে রুমিন ফারহাদও যা বলছে, ভাইও আমার আওয়ামী লীগের বন্ধুও যা বললো, তো কোনোটাই মিথ্যা না, সবই সত্য। তো সত্য আসলে এইটার যে পর্যায়ক্রমে আজকের পরিস্থিতিতে একদিনে আসে নেই। কথা হলো 91 সালে বেগম জিয়ার নেতৃত্বে, রাজনৈতিক দলগুলো আমি বলি রাজনৈতিক দল দায়ী অবশ্যই। 91 সালে বেগম জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হলো, 96 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলো, 2001 সালে আবার বেগম জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হলো, আবার 2008 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলো, এবং আপনার তারপরে 8-এর পরে 14-14-র পরে 18 না 19-18 এই সরকার গঠিত হচ্ছে, এবং এই সরকার নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণের রাস্তাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছে বিএনপি সরকারের আমলে। আপনি দেখেছেন যে বিএনপি যখন 2006 সালে তত্ত্বাবধায়ক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, অনেকগুলো অপশন বাদ দিয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করেছে, এবং নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তার পরবর্তীতে আওয়ামী লীগও নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তবে এটা বিএনপি অনেক 3বার প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি বলা হয় যে এটা ধারাবাহিক ব্যাপার, তাহলে বিএনপির আমলে তেমন উন্নয়ন হয় নাই। আমাদের সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে। আপনি বলেন যে পদ্মা সেতু, এটা তো আমাদের একটা গর্ব। এই
কদিন পরে এটা উদ্বোধন হতে যাচ্ছে, হয়তো বছর খানিকের বেশি লাগবে না। আপনি এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, আপনার পায়রা বন্দর, তারপরে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল এবং আপনার রেলের যে উন্নয়ন, এইগুলো তো সবই সত্য। এটা তো শেখ হাসিনা সরকারের একটা প্রশংসনীয় কাজ। এবং সাথে সাথে এটাও ঠিক, নির্বাচন ব্যবস্থা উনি ঠিকমতো করতে পারেনি। নির্বাচনে যারা তার আশেপাশে ছিল তারা তাকে ভুল বুঝিয়েছে কিনা জানি না, তবে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচন কমিশনের একটা যাই হোক, নির্বাচনে যারা আছে, নির্বাচন কমিশন বলেন, নির্বাচন কমিশনে তো প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া নিয়োগ হয়নি, এটা তো অপ্রিয় সত্য কথা। কিন্তু এগুলো রাস্তাগুলো কিন্তু আমরা যারা পূর্ববর্তী সরকার ছিলাম তারাই দেখিয়ে গেছি। তো সেই ব্যাপারে সরকার যেই অবস্থা আছে, সরকারের সমালোচনা করার সুযোগ আছে, আবার সরকারের প্রশংসা করারও সুযোগ আছে। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে বরঞ্চ আমার বিশেষ করে মাঠের বিরোধী দল বা ওনারা এখন সংসদে আছে, সংসদে গেল, মেজর হাফিজ সাহেব একটা কথা বলেছে, যখন নির্বাচন করার দরকার ছিল তখন করা হয়নি, যখন নির্বাচন করার দরকার ছিল না তখন নির্বাচন করা হয়েছে। তো এগুলো তো বিএনপির মধ্যেই কথা হচ্ছে। এবং আসলে 14 সালে যেই গ্যাপটা আওয়ামী লীগকে দেওয়া হয়েছে, যে ফ্লোরটা আওয়ামী লীগকে দেওয়া হয়েছে, যে নির্বাচন করতে যেইভাবে নির্বাচন করে আওয়ামী লীগ 14 সালে ক্ষমতায় এসেছে, এটার জন্য বিএনপি এবং সমমনা দলগুলো অবশ্যই দায়ী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করত, 153-54টা বিনা ভোটে হতে পারতো না, এটা তো অস্বীকার করার কিছু না। এই 53-54 নিয়ে যে কথা বলা হচ্ছে, এবং গত 18 নির্বাচনে বিএনপি অল আউট যদি নির্বাচন করত তাহলে এই পরিস্থিতি হতো না। কেন করলো না, কি কারণে করলো না, এটা বিএনপি উত্তর দিবে। তো আমাদের যে অবস্থা, আমরা তো 31 বছর ধরে ক্ষমতার বাইরে, বিএনপি 12 বছর ধরে ক্ষমতার বাইরে, তাতেই অগোছল হয়ে গেছে। আমরা তো তাহলে ওই রকম একটা অবস্থায় তো আমরা আছি। মীর আব্দুস সবুর রাসুদ, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো আপনার কাছে। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আহমেদ হোসেন, যেটি ব্যারিস্টার রুমিন ফারহানা উল্লেখ করেছেন যে মুক্তিযুদ্ধের মূল চেতনা, যেটি আমরা বলি যে সাম্যবাদ বা সামাজিক ন্যায় বিচার বা সর্বোপরি যে গণতন্ত্র, সেটার ভিত্তি দুর্বল বা গণতান্ত্রিক পথে সরকার হাঁটছে না, এই বিষয়গুলোর এই অভিযোগের আসলে মূল চেতনার কথা উনি বলেন নাই, উনি বলছেন বিএনপির মূল চেতনার কথা। মুক্তিযুদ্ধের মূল চেতনাটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই কথা উনি বলেন নাই, কিন্তু এটা বিএনপির ঘোষণায় এটা আছে। এই বিএনপির ঘোষণাটাই উনি বলতেছেন মুক্তিযুদ্ধের মূল চেতনা। ইজিত্র এটা বিশ্বাসযোগ্য? বলছেন গণতন্ত্র বনাম সামরিকতন্ত্র। আমি কোন পক্ষে যাব? 23 দেশে সামরিকতন্ত্রের উদ্ঘাতা কে? তিনি জিয়াউর রহমান। সামরিকতন্ত্রের প্রেতাত্মার কণ্ঠে যদি গণতন্ত্র কথা আসে তো লজ্জা পাই। এটা কোন গণতন্ত্র? আবার কি সেই গণতন্ত্র যে গণতন্ত্র আমার 75-এর পরে ছিল, যে সংবিধানকে পৃষ্ঠ করে আমি ক্ষমতায় আসলাম? ওই গণতন্ত্র? ওই গণতন্ত্র আবার হ্যাঁ না ভোট দিয়ে একেবারে 99.9 ভোট দিয়ে দিলাম শিল মেরে, এই ডেমোক্রেসি? আমি সেই ডেমোক্রেসি যাব যে ডেমোক্রেসির ক্ষমতায় আপনার রাজাকার মন্ত্রী হবে, আলবদর মন্ত্রী হবে, গোলাম আজমের প্রেতাত্মারা মন্ত্রী হবে, সাম্প্রদায়িক রাজনীতি আবার বেড়ে উঠবে? আমি কি সেই ডেমোক্রেসিতে যাব, না মুক্তিযুদ্ধের ডেমোক্রেসিতে থাকবো? এটা তো মূল কথা। যে সামরিকতন্ত্রের প্রেতাত্মার কণ্ঠে যদি আমি ডেমোক্রেসির কথা শুনি তখন আমার কষ্ট পায় না, আমি লজ্জায় হাসি যে এটা কোন গণতন্ত্রের কথা বলতে চাচ্ছে। আমরা তাদের যে গণতন্ত্র ছিল সেই সামরিকতন্ত্রের ডেমোক্রেসির বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ডেমোক্রেসি এস্টাবলিশড হয়েছে। আমার ভোট আমি দেবো, তখন আমরা দিয়েছি। আপনি যদি বলেন 75-এর পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, এসে সব ভোটাধিকার কেড়ে নিল, উনি আসলেন সামরিক প্রশাসক হলেন, উনি প্রেসিডেন্ট হলেন কি ভোটে প্রেসিডেন্ট হলেন? ওয়াজ হি ইলেক্টেড? উনি কি জনগণের ভোটে প্রেসিডেন্ট হয়েছিলেন? নো, তিনি রাষ্ট্রকে দখল করেছিলেন। দখল করে তিনি বললেন আমি দেশের প্রেসিডেন্ট হলাম, আমি প্রধান সামরিক শাসক হলাম, আমিও তাকে মন্ত্রী বানালাম। এটা কি ডেমোক্রেসি? ওই ডেমোক্রেসি আমরা চাই না। ওই ডেমোক্রেসির বিরুদ্ধে লড়াই করছি
আজীবন লড়াই করব, ওই ডেমোক্রেসি, বর্তমান যে ডেমোক্রেসি আছে এটি হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা আর ডেমোক্রেসি। আপনি কেউ যদি না আসে, একলা চলো রে, রবীন্দ্রনাথের কথা। নির্বাচনে ডাক দেওয়া হলো 2014 সালে, বিএনপির চেয়ারপারসনকে বলা হলো আপনি আসেন আমার দাওয়াতে, প্রধানমন্ত্রী টেলিফোন করলেন, সেই ওভার ফোনে বেগম যে অশ্রাব্য ভাষা কথাবার্তা বললেন, এবং তারপর তিনি আসলেন না। তিনি মধ্যরাতে আহ্বান করলেন ঢাকাবাসীকে আপনারা রাস্তায় নেমে পড়ুন, কেউ নামে নাই। পরদিন থেকে শুরু হলো সন্ত্রাস, পেট্রোল বোমা, ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ খুন করা, ট্রাক চালককে হত্যা করা, এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট একেবারে পরিপূর্ণ হয়ে গেল, মানুষের সেই বার্ন হয়ে গেল, অগ্নিদগ্ধ হয়ে গেল। কার? সেই সন্ত্রাস। ওই সন্ত্রাস কি গণতন্ত্র? এটা হচ্ছে ফ্যাসিবাদ। ওই যে আপনার মানুষকে পুড়িয়ে মারা, এটা কি ডেমোক্রেসি গণতন্ত্র? ওইটা হচ্ছে বিএনপির গণতন্ত্র। ওই গণতন্ত্র থেকে বাংলাদেশে আজকে যে গণতন্ত্র আসছে, শান্তি, যেখানে স্ট্যাবল পজিশন আছে, শান্তি আছে, আগুন সন্ত্রাস নেই। আগুন সন্ত্রাস এখন থমকে গেছে। তাহলে নির্বাচন নিয়ে কেন অভিযোগ উঠলো, বা নির্বাচন নিয়ে কেন প্রশ্ন নির্বাচন তো তুলছেন? তারা প্রথম আসে নাই, 2018-তে আসলো। বিশিষ্ট তারা করলো। যেটি ব্যারিস্টার রুমিন ফারহানা উল্লেখ না, করেছেন যে ব্যারিস্টার 42 জন বিশিষ্ট নাগরিকও রাষ্ট্রপতির কাছে আমি তো অভিযোগ বলছি যে করেছেন। বিএনপি তো সেই পরাজিত শক্তির কণ্ঠস্বর। তাদের কণ্ঠস্বরে তো আওয়ামী লীগ সবসময় শত্রু থাকবে। আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রধান শত্রু, বিকজ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজে তাদের কণ্ঠে কখনো আওয়ামী লীগের ভালো কাজ তারা স্বীকার করবে না। পদ্মা সেতু হলো, একবার বলেছে, অবশেষে পদ্মা সেতু হলো, অ্যাপ্রিসিয়েট করলাম, এটা করে না। কিন্তু এই যে বলো না ভাস্কর্য নিয়ে, এটাও কিন্তু আমার গাড়ি চাপাচ্ছে, এটা নিয়ে গভর্নমেন্টের নাকি কৌশল। চি 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 চি, বলেন তো আপনি কেমন অসত্য কথা, হ্যাঁ, বানিয়ে বানিয়ে মিথ্যা কথার সেই ফুলজুরি ছড়ানো, বানিয়ে বানিয়ে মিথ্যা কথার কবিতা বানানো যায়, কিন্তু সত্যের ইতিহাস তৈরি করা যায় না। যাতে বিএনপি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে সেই কবিতা বানাতে পারবে, কিন্তু এই কবিতায় মুক্তি নেই। যে ইতিহাস হচ্ছে সত্যের ইতিহাস তৈরি করা, এটা হচ্ছে আমরা ইতিহাস তৈরি করেছি, জীবন দিয়ে করেছি। আপনি বলেন 90 সনে যে ডেমোক্রেসি আসলো, 91 সনে কত কর্মী আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কত কর্মী জীবন দিয়েছে, হিসাব করেন না। বিএনপির কয়টা কর্মী জীবন দিয়েছে? সব তো আমাদের কর্মীরা জীবন দিয়েছে। আমাদের কর্মীদের রক্তের বিনিময়ে এই ডেমোক্রেসি এসেছে। তারপরে ডেমোক্রেসি বলে বিএনপি কয় ডেমোক্রেসি আসে নাই। ডেমোক্রেসি কবে আসবে জানি না। মেজর আপনার হাফিজ সাহেব গতকালকে একটা আপনার ইন্টারভিউতে সাংবাদিক সম্মেলন করেছেন এবং বিএনপিকে পোস্টমর্টেম করেছেন। বিএনপিকে যা বলেছেন, তিনি বললেন বিএনপিতে আমরা যারা মুক্তিযোদ্ধা আছি, এবং শাহজাহান সাহেব বীরুত্তম, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি আমাদেরকে কুণ্ঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাকে শোকজ করা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে শোকজ করা, আমাকে শোকজ করা মানে হচ্ছে মুক্তিযুদ্ধের মূল স্পিরিটকে আপনার অপদস্থ করা। এটা উনি বলেছেন, পরিষ্কার করে বলেছেন। এবং তিনি বলেছেন, বিএনপিকে পোস্টমর্টেম করে বলছেন বিএনপিতে এই নেই ওই নেই, বিএনপি ডেমোক্রেটিক পার্টি। আরো অনেক কথা বলেছেন, সেখানে পদ এবং মনোনয়ন বাণিজ্য সব কথা বলেছেন, মনোনয়ন বাণিজ্য, দলীয় বাণিজ্য। তারপরে বিএনপি এখন পচা মুখে, দুর্গন্ধ মুখে যদি কথা বলে, ওই দুর্গন্ধ মুখে থেকে তো আমি গোলাপের কোনো সুগন্ধি পাবো না, গণতন্ত্রের কোনো সুবাতাস আমি পাবো না। আমি ওই দুর্গন্ধ মুখ থেকে আমি গণতন্ত্রের বাতাস নিতে চাই না। ওই ডেমোক্রেসি হচ্ছে পচা ডেমোক্রেসি, ওই ডেমোক্রেসি হচ্ছে জাহান্নামের ডেমোক্রেসি, ওই ডেমোক্রেসি হচ্ছে পাকিস্তান মার্কা ডেমোক্রেসি। ওই পাকিস্তান মার্কা ডেমোক্রেসি দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ডেমোক্রেসি, বিজয়ের ধারায় আছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিলাম, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে ধারা এগিয়ে যাচ্ছে, ওই ধারায় বাংলাদেশ এগিয়ে যাবে। এটা পর্যদস্ত হবে না, পারে না। আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশের অগ্রগতি বা রাজনৈতিক ধারার যে ভিন্নতা আমরা যেটাই বলি, সেখানে এই আদর্শগত ভিন্নতার কারণেই কি আমরা রাজনৈতিকভাবে অনেক কিছুতে পিছিয়ে আছি? তার একটি বড় নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে পারিনি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে পারিনি কারণ শক্তিশালী করতে চাইনি। শক্তিশালী করলে তো মুশকিল হয়ে যাবে। দেখুন, তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের ফসল ছিল। 176 দিন হরতাল করেছে, নানানভাবে তারা দাবি আদায়ের জন্য চেষ্টা করেছে এবং তারপরে দাবি তারা আদায় করেছে। তত্ত্বাবধায়ক সরকার এসছে সংবিধানে। 4টা নির্বাচন যখন সুষ্ঠু হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 91 হলো, 96 হলো, 2001 হলো, 8 হলো, তারপরে কেন ক্ষমতায় আসার সাথে সাথে তাদের মনে হলো যে তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করতে হবে? যখন দেখলো যে একটির পর একটি সিটি কর্পোরেশন নির্বাচনে তারা হারতে শুরু করলো এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল বিএনপি প্রতিটি সিটি কর্পোরেশনে, তখন তাদের মনে হলো যে তাদের
মানে জনপ্রিয়তা বলেন, মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বলেন, যেটাই বলেন সেটা বিরাটভাবে প্রশ্নের মুখে পড়েছে। এবং সেই সময় কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, আদালতের ঘাড়ে বন্দুক রেখে। আমি এটা কেন বলছি আদালতের ঘাড়ে বন্দুক রেখে, সেটার কারণ আছে। একই প্রশ্ন তো কাউন্সিলের সাথে একটু আপনার সাথে যোগ করি, একই প্রশ্ন যেটি আমাদের মীর আব্দুস সবুর আসুদ উল্লেখ করেন যে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যে নিয়ন্ত্রণ আরোপ বা নিয়ন্ত্রণাধীন রাখা প্রথম অপশন থেকে ষষ্ঠ অপশনে নেওয়া। আমি আসছি, দেখুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যখন আদালত একটা শর্ট রায় দিল, সে শর্ট রায়ের সাথে সাথে কিন্তু সরকার সেটিকে পার্লামেন্টে নিয়ে কার্যকর করে ফেলল। অথচ এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের রায় হয়েছে আজকে 3 বছর ধরে একটা রিভিউ পিটিশন তারা ফেলে রেখেছে, এর বাইরে এটার কোনো অগ্রগতি হয়নি। অর্থাৎ যেখানে সরকার মনে করে যে তার স্বার্থ আছে, যেখানে মনে করে তার রাজনৈতিক ফায়দা আছে, সেখানে সে যত দ্রুত গতিতে আগায়, অন্য ক্ষেত্রে কিন্তু তত দ্রুত গতিতে আগায় না। এখন কিন্তু একটা ভ্যাকুয়াম আছে। আজকে যদি কোনো মাননীয় বিচারপতির বিরুদ্ধে চূড়ান্ত অসদাচরণের অভিযোগ ওঠে, সেটা কোথায় যাবে সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। এটা কি পার্লামেন্টে যাবে? এটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে? কারণ সুপ্রিম কোর্টের এই রায়টা কিন্তু ইউনানিমাস রায়। ষোড়শ সংশোধনী বাতিলের রায়টা হচ্ছে একেবারে কোনো জজ সাহেব এখানে দ্বিমত পোষণ করেন না, ইউনানিমাসলি তারা এই রায় দিয়েছেন। এই ইউনানিমাস রায়ের বিরুদ্ধে এখন রিভিউ পেন্ডিং আছে। এই অবস্থায় একটা যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রয়োজন হয়, যেমন এখানেই কথা আসছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবার, কিন্তু কেউ বলছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা সম্ভব, কেউ বলছেন সম্ভব না। এই যে গ্রে এরিয়া তৈরি হয়ে আছে আজকে 3 বছর ধরে, এটা কিন্তু রাষ্ট্রের জন্য খুব সুখকর বিষয় নয়। আর আমি যে কথাটি বলছিলাম যে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে দেখাচ্ছিলাম যে কত শতাংশ মানুষ না খেয়ে ঘুমায়, কত শতাংশ মানুষের ঘরে খাবার নেই, কত শতাংশ মানুষ সারাদিনের জন্য পর্যাপ্ত পরিমাণে খাওয়া পায় না, এবং বিশেষ করে করোনাকাল পুরো পরিস্থিতিকে আরও খারাপ করেছে। এটা কিন্তু সরকারি জরিপ, এটা কিন্তু সরকারি জরিপ। এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী বিষয়ের উপর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক যে যখন আমরা ফ্লাইওভার, উড়াল সেতু, পদ্মা সেতু উড়াচ্ছি, তখন আমাদেরই দেশের বহু মানুষ না খেয়ে ঘুমাতে যাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাজনক, এবং করোনা পরিস্থিতি পুরো বিষয়টিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। এটা পরিকল্পনা মন্ত্রী স্বীকার করেছেন। আপনারা 21শে ডিসেম্বরে ডেইলি স্টারটা একটু কষ্ট করে দেখে নেবেন, ওখানে পেয়ে যাবেন। আর নির্বাচন নিয়ে প্রশ্ন তো বিরোধী দল শুধু করছে না, বিরোধী দল বলতে আমি বিএনপি বোঝাচ্ছি, বিএনপি তো করছে না। নির্বাচন নিয়ে প্রশ্ন খোদ 14 দলের ভেতর থেকে এসছে, মহাজোটের ভেতর থেকে এসছে। নির্বাচন নিয়ে প্রশ্ন 42 জন নাগরিক, বিশিষ্ট নাগরিক করছেন। এটা নিয়ে প্রশ্ন সুজন তুলেছে, টিআইবি তুলেছে, বিদেশি গণমাধ্যম তুলেছে, বিদেশি পর্যবেক্ষকরা তুলেছে, বাম মোর্চা তুলেছে। সুতরাং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। আর 2014 সালের নির্বাচনের আগে যে টেলি কনভারসেশন হয়েছিল দুই দলের প্রধানের, সেই টেলি কনভারসেশনের মধ্যে কিন্তু খুব স্পষ্ট এটাও হয়েছে যে বিএনপি প্রধান বলেছিলেন একদিনের জন্য এই ডিনারটা পিছিয়ে দেয়া হোক। আমরা হরতাল ডেকেছি, হরতাল একদিন পরেই শেষ হচ্ছে, তারপরে আমরা আসব। যদি সত্যি সত্যি ডিনারটা মুখ্য না হয়ে কথাটা মুখ্য হতো, কনভারসেশন ডায়ালগ মুখ্য হতো, সমঝোতা করা মুখ্য হতো, একটা ইনক্লুসিভ ইলেকশন মুখ্য হতো, তাহলে 24 ঘন্টায় কিচ্ছু যাওয়া আসার কথা না। ইচ্ছা করলেই ডাল ভাতের দাওয়াতটা 24 ঘন্টা পিছিয়ে দিয়ে একটা আলোচনায় বসতে পারতো। এখানে সদিচ্ছার অভাব, ঠিক যেভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আমি দেখালাম সদিচ্ছার অভাব, ঠিক যেভাবে তত্ত্বাবধায়ক সরকারে আমি দেখালাম অতি ইচ্ছার পরিণতি, ঠিক সেভাবে এখানেও আমি বলে দিলাম যে সদিচ্ছা না থাকলে আপনার ওই ডাল ভাতের দাওয়াত 24 মিনিটও পেছানো যায় না। ওখানে একটা জেদাজেদির সৃষ্টি করা হয় এবং পুরো বিষয়টাকে ঘোলাটে করে ফেলা হয়। এই যে আগুন সন্ত্রাসের কথা বলা হয়, আমার খুব অবাক লাগে যে এখানে কেন যুবলীগ, ছাত্রলীগের নাম গণমাধ্যম দেয়, এটা তো আমি বুঝি না। কেন আওয়ামী লীগের বরিশালের জেলার সভাপতি তিনি একেবারে সংবাদ সম্মেলন করে একজন সাংসদের বিরুদ্ধে আঙুল তোলেন যে সেই সাংসদ তার নিজের পরিবহনে আগুন দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, কেন একটি বিশেষ পরিবহনেই খালি আগুন ধরে? এইসব প্রশ্ন তো মানুষ করে। আর আমার প্রশ্ন হচ্ছে যেই দলই করুক না কেন, মানুষ তো মারা গেছে ভাই, এটা তো সত্য। এটা নিয়ে যতই আপনি রাজনীতি করেন, এটা তো সত্য যে মানুষ মারা গেছে। সেগুলোর বিচার প্রক্রিয়ার কি অবস্থা, এটা নিয়ে তো আওয়ামী লীগ কখনো কথা বলে না। তারা যুবদল, ছাত্রদলের ছেলেদেরকে ইমপ্লিকেট করতে যতটা ব্যস্ত, বিচারের ব্যাপারে কিন্তু তারা ততটা ব্যস্ত নয়। কারণ যদি বিচার প্রক্রিয়া সত্যি সত্যিই শুরু হয়, একদিন না একদিন তাদের থলের বেড়াল বের হবে। যেই কথাগুলো গণমাধ্যমে এসেছিল সেই কথাগুলো আদালতের মধ্যে দিয়ে প্রমাণিত হবে। এখন আদালতের মধ্যে দিয়ে তো নিশ্চয়ই আওয়ামী লীগ চায় না নিজের মুখোশটা খুলে মুখটাকে বের করে দিতে। সুতরাং এজন্যই বারবার তারা টকশোতে যতবার বলে আগুন দিয়ে মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, বিএনপি জামাত জোট এটা করেছে, বিচারের ব্যাপারে তারা কিন্তু ততটা সক্রিয় আমি দেখি না। আরেকটা বিষয় আমাকে বলতেই হয়, বাংলাদেশের অর্থনীতি আজকে যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, কৃষি, প্রবাসী শ্রমিকের রেমিটেন্স এবং গার্মেন্টস শিল্প,
এই তিনটা মজবুত ভিত বা ভিত্তি তৈরি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেই তিনটা ভিতের উপরেই কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আর প্রকল্পের দুর্নীতি নিয়ে আমি আগের সেগমেন্টে কিছু বলেছিলাম, জি, পদ্মা ব্যারিস্টার সেতু রুমিন অতি ফারহানা, আলোচিত। আমরা পদ্মা সেতু আবার আসবো। একটা কথা একটু জি। বলতেই হয়, আপনি কিন্তু আমার আওয়ামী লীগের ভাইকে অনেক লম্বা সময় দিয়েছেন, তো আমাকে তো তার না, সে কিছুটা তো দেবেন সমান না, সময় কিছুটা তো দিয়েছি। দেবেন। আপনারা যেটা পদ্মা সেতু নিয়ে একটা কথা বলতেই হয়। চীন, ভারত, মিয়ানমারের মতন দেশগুলোতে, ভিয়েতনামের মতন দেশগুলোতে যেখানে পার কিলোমিটার এই ধরনের সেতু তৈরিতে খরচ হয় 500 থেকে 700 কোটি টাকা, সেখানে বাংলাদেশে পদ্মা সেতুতে পার কিলোমিটার খরচ হচ্ছে 5000 কোটি টাকা। এটা কি করে সম্ভব? বাংলাদেশের পাশের ভারতে হাজারিকা সেতু তৈরি হয়েছে, যেটা 9 কিলোমিটার হাজারিকা সেতু, সেই 9 কিলোমিটার তৈরিতে তাদের ব্যয় হয়েছে 1100 কোটি টাকা। আর পদ্মা সেতুর ব্যয় এখন এসে দাঁড়িয়েছে 30,000 কোটি টাকা। এটা কবে শেষ হবে? কারণ বিশেষজ্ঞরা বলছেন 22 সালে শেষ হতেও পারে, তারা আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু এই আশাবাদ তো আমরা শুনছি 2007 সাল থেকে। 2007 সাল থেকে আজকে 2020 শেষ হলো, প্রায় 14 বছর ধরে আমরা পদ্মা সেতুর স্বপ্ন দেখছি। এখনো বলা হচ্ছে যে 22 সালে বোধহয় এটা শেষ হতে পারে, আর রেল সেতু ধরলে 24-এর আগে হবে না, রেল সেতু শেষ হতে 24। তো এই যে প্রকল্পের মেয়াদ সময়ে সময়ে বাড়ানো, পর্যায়ে পর্যায়ে বাড়ানো, এবং সেই সাথে অস্বাভাবিক অপ্রকৃতিস্থ খরচ, একেবারে পাগলের মতন যেই পার কিলোমিটার খরচ হচ্ছে, যেটা সেটা তো কোনো যৌক্তিক ব্যাখ্যা দেয় না। এমনকি বিশেষজ্ঞরা পর্যন্ত বলছেন যে যদি পদ্মার স্পেশালিটিও আমরা কনসিডার করি, তারপরেও পার কিলোমিটার 1500 কোটি টাকার উপরে কোনোভাবেই যায় জি, না। ব্যারিস্টার সেটা রুমিন 5000 ফারহানা, কোটি টাকায় আপনার কাছে দাঁড়িয়েছে। আবার আসবো। আমরা আবার শুনবো আপনার কথা। মীর আব্দুস সবুর আসুদ, আমরা রাজনৈতিক ভিন্নতার কারণে কি বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে, বা বাংলাদেশের যে গণতন্ত্রের কাঙ্ক্ষিত উন্নয়ন দরকার বা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া উচিত, সেগুলো কি ঘাটতি থাকছে সেজন্যই? তা তো অবশ্যই বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। কারণ আমরা যত কিছুই বলি না কেন, আওয়ামী লীগ তো বা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে না। জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সাথে আপনার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে, কেন বসিয়েছে এটারও একটা কারণ আছে। কারণ বিএনপির যে তখন অবস্থাটা ছিল, সেক্ষেত্রে জাতীয় পার্টি বাধ্য হয়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসেছে। আপনি একটি রাজনৈতিক কৌশল বা তাদের 71 সালে যুদ্ধের সময় দেখেন, এটা আমাদের মুক্তিযুদ্ধ, দীর্ঘদিন অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, নির্বাচন এবং ক্ষমতায় না দেওয়ার কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিকামী জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ মা বোনের, তারপরে 30 লক্ষ মানুষের এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং স্বাধীন হওয়ার পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন, এবং প্রত্যাবর্তনের পর শুধু বঙ্গবন্ধু তো আর পাকিস্তানতে একা আসে নেই, আপনার ডক্টর কামাল হোসেন সহ অনেক পাকিস্তানে যারা বাঙালি ছিল অনেকেই এসেছে। আসার পরে একটা সমন্বয় করতে করতে চলে গেছে অনেক দিন। তো সেই ক্ষেত্রে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তি এখনও পেয়েছি কিনা আমার সন্দেহ আছে। এই যে আমরা যে বলার জন্য বলি, সবসময় বলি, একে অপরের দোষারোপ করি। আমি বলতে চাই যে দোষারোপ করতে গিয়ে কোথায় আমরা যাচ্ছি। আজকে যে হেফাজত একটা শক্তি তৈরি হয়েছে, কিছুদিন আগে যে একটা জামাত বিএনপিকে দমাতে গিয়ে আমরা যে হেফাজতের সাথে কম্প্রোমাইজ করছি, বা মহাজোট সরকার বা আওয়ামী লীগ সরকার, এটা কোথায় নিয়ে যাবে আমাদেরকে? আজকে আমরা শাহবাগের যেই কর্মসূচি পালন করেছি, শাহবাগের কর্মসূচি পালন করে আমাদের কি হয়েছে? আজকে বাংলাদেশের মানুষ কি দেখতে চাচ্ছে? আপনি নুরুর মতো একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হয়েছে, কেন হয়েছে? এই আওয়ামী লীগ বা ছাত্রলীগের ব্যর্থতার কারণেই তো হয়েছে। ব্যর্থতা না হলে তো নুরুর মতো ছেলে ভিপি হতো না। এই যে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলকে দাবাতে গিয়ে যেই অপশক্তির ছত্রছায়ায় চলে যাচ্ছি, সেক্ষেত্রে দেশটাই না জানি অপশক্তির ছত্রছায়ায় চলে যায়। সেদিকে আমার মনে হয় জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপিকে সবসময় সচেতন থাকতে হবে। আসলে বিএনপি বলতে আওয়ামী লীগের মুখে সবসময় বিএনপি জামাত, কিন্তু আসলে কি আজকের এই অপশক্তিগুলো কি বিএনপির জামাতের সাথে সম্পর্কিত? আজকে যে মনে করেন, আমরা শুনেছি কুষ্টিয়ায় একটা আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতার ভাস্কর ভাঙচুর করেছে যুবলীগের ছেলেপেলেরা। এগুলো দেখতে হবে কোথার থেকে কোন যুবলীগ, কোন জামাত, কোন বিএনপি, কোন জাতীয় পার্টি কোথার থেকে কি করছে, এগুলো সরকারকে দেখা উচিত। আজকে যে অবস্থা, দেশের উন্নয়ন করতে গিয়ে
উন্নয়ন পৃথিবীর সব দেশে উন্নয়নে দুর্নীতি কিছু না কিছু থাকেই, এটাকে অস্বীকার করার কিছু নাই, সেটা নিয়ন্ত্রণ করা দরকার। কারণ দুর্নীতি উন্নয়ন একে অপরের সঙ্গী। কারণ আপনার গিয়ে যত কিছুই বলেন না কেন যে এই হার্ড শো, এটা তো হার্ড শো, এটা তো থাকবে, দীর্ঘদিন থাকবে। আজকে এই যে বাংলাদেশের যেভাবে হোক পদ্মা সেতু হয়েছে, যমুনা সেতু হয়েছে, এগুলো তিনোটা দলের যে যমুনা সেতুর অবশ্যই 3 দলের সময়ই এটা হয়েছে, জাতীয় পার্টির সময়, পরে বিএনপি আওয়ামী লীগের সময় উদ্বোধন হয়েছে। এগুলোকে দেশের মানুষই তো উপকৃত হচ্ছে। আজকে দেখেন আমরা আজ থেকে 20-30 বছর আগে কোথায় ছিলাম, জি। এখন কোথায় এসেছি, এগুলোও মূল্যায়ন করতে হবে। আমরা আরেকটা বিরতি এবং নেব। সেই কারণে বলছি যে দেশের মানুষের যে অভাব অনটনগুলো এবং কৃষিক্ষেত্রে যেই বিপ্লব রচিত হয়েছে, শুধু এই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে তা তো না, প্রত্যেকটা সরকারের আমলেই হয়েছে। মীর আব্দুস সবুর আসুদ, আমরা আরেকটা বিরতি নেব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আহমেদ হোসেন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কোন ধারায় রাজনীতি, বাংলাদেশের রাজনীতি অবশ্যই মুক্তিযুদ্ধের ধারা এবং আমাদের বিজয়ের ধারায়, বিজয়ের এই মাসে যেটি আপনি বলেছেন, ওই দ্বারা তো আমি কথা আগে বলেছি। পরেও কিন্তু তারপরেও যেটি মীর আব্দুস সবুর আসুদ বললেন যে বিএনপি জামাতকে দমাতে গিয়ে আরেকটি শক্তির উত্থান ঘটেছে, সেটার দায় কি আওয়ামী লীগ নিবে? আর শক্তি কোনটা? শক্তির নাম কি? যেটি মীর আব্দুস সবুর আসুদ বললেন, এ হেফাজত। যে আমরা হেফাজতকে, হেফাজত কোনো রাজনৈতিক শক্তি, পলিটিক্যাল ফোর্স, কখনো পলিটিক্যাল ফোর্স। এই হেফাজত হচ্ছে কি বলবো, এটা কুত্তার লেজের মতো, এটা কখন যে কোন দিকে ঘুরে এটা আল্লাহ জানে। এটা নিয়ে আমাদের টেনশন কারণ নাই। মূল অপশক্তি হচ্ছে জামাত, এটাকে আপনার মানতে হবে। এখানে রবিন ফারহান একটা কথা বলছে, ভালো কথা বলছে, এটা আমি অ্যাডমিট করি। সে বলছে সদিচ্ছা না থাকলে যা হয়। হ্যাঁ, এ সদিচ্ছা না, জি, সদিচ্ছা না থাকলে। সদিচ্ছা না থাকলে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয় না, যেটা বিএনপি করে নাই। সদিচ্ছা না থাকলে ইনডেমনিটি অ্যাক্ট বাতিল হয় না, যেটা জিয়াউর রহমান করেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। এমনকি 96-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করলেন, শেষ করতে পারলেন না। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে কিন্তু আপনার এটা অ্যাপিলেট ডিভিশন হ্যাঙ্গিং রইল, বিচার করা যায়নি। কারণ বিএনপি গভর্নমেন্ট বেগম জিয়ার সদিচ্ছা ছিল না, বিকজ বিএনপি বেগম জিয়া সহ তারা কিলার্সদের পক্ষে, বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে। বিএনপি হচ্ছে অলওয়েজ 71-এর খুনি বলেন, 75-এর খুনি বলেন, সকল খুনিদের পক্ষে থাকে। সমস্ত খুনি ভিলেনরা হচ্ছে বিএনপির পার্টি। আর আপনি বলবেন এই যে রবিন ফারহানা বলছে যে বিএনপি কথা বলতে পারে না, তবে রবিন ফারহানা কথা বলতে পারে। বিএনপি কথা বলতে পারে না, মির্জা ফখরুল সাহেব কথা বলতে পারে। বিএনপি কথা বলতে পারে না, তার পার্টি নেতারা কথা বলতে পারে। সব নেতারাই কথা বলছে, প্রতিদিন মিডিয়াতে কথা বলছে। এটা কি বিএনপির কথা নয়? এটা কি ডেমোক্রেসি নয়? এটাই হচ্ছে ডেমোক্রেসি, যে আপনি কথা বলতে পারছেন। আমি বাধা দিচ্ছি না, মুখে যা আসছে তাই বলছেন। পদ্মা সেতুর ব্যয় নিয়ে কথা বলছেন, তাহলে পদ্মা সেতুতে আমার এই যে কনসালটেন্সির জন্য বাইরে থেকে লোকজন কেন আনলাম? বিএনপিকে নিয়ে করলে পারতাম, তারাই তো ভালো বুঝে, তাই না? পদ্মা সেতুর সমস্ত প্রযুক্তি সব তারা জানে। তো না জানলে তারা তো সব কথা বানিয়ে বানিয়ে বলছে কী করে, তাই না? তাদের চেয়ারপারসন বললো কি যে পদ্মা সেতু তো জোড়াতালিতে বানানো হয়েছে, এই পদ্মা সেতুতে আপনার কেউ যাবেন না, বিপদ হইতে পারে। তো এখন যে পদ্মা সেতু হলো, জোড়াতালির পদ্মা সেতু হলো, মানে একটা ত্রুটি ধরা, নাচতে পারলাম না যেহেতু, তবু এটাকে তো কিছু করি। পদ্মা সেতু হয়ে গেছে, এখন কি করবেন? আগে বললেন দুর্নীতি হয়েছে, এখন কি বলবেন? এখন কি আপনারা বিএনপি জামাতের লোকজন কি এই সেতু দিয়ে হাঁটবে না? এখন বলতেছেন ব্যয় খরচ, এত খরচ হয়ে গেছে। ঠিক আছে, ওই বিষয়টা একদিন বসি আমরা, একদিন সময় দেন, 3 ঘন্টা সময় দেন, আমরা বসি, আমাদের এক্সপার্টরা আসুক, তারাও আসুক, আমরা দেখি কোনটা সত্য। এগুলো বানিয়ে বানিয়ে এত সুন্দর করে কথা বলে যে মনে হয় মানুষ বিশ্বাস করতে পারে। মানুষকে বিশ্বাস করানোর জন্য এত সব কথা বলে। এখানে দুর্নীতি হয়েছে, নো করাপশন, এটা প্রমাণিত হয়েছে যে এটি গসিপ। কানাডা আদালত বলছে গসিপ। দুর্নীতির রাজা হলেন তারা, আর আমরা হইলাম দুর্নীতিবাজ। না, কে দুর্নীতিবাজ? এই যে আপনার যুবরাজ তারেক জিয়া, তার টাওয়ারের নামটা কি ছিল? হাওয়া ভবন। হাওয়া ভবন ছিল দুর্নীতির ভবন। এদিকে মানুষ যায় না ভয়ে, যে দুর্নীতির ভবন ছিল, জঙ্গিবাদের ভবন ছিল, সন্ত্রাসের ভবন ছিল।
হ্যাঁ, দুর্নীতির ভবন। আপনি মনে আছে না, বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ নাই, খুঁটি আছে, বাট বিল সব নিয়ে গেছে তারেক ব্যাপারে আর আমার- মামুন। আমার কিছু হ্যাঁ, কথা আছে। তাহলে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানালো বিএনপি। লজ্জা নেই? লজ্জা হয় না? সেই কণ্ঠে কথা বলা দুর্নীতির বিরুদ্ধে সাজে না। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। জি, দারিদ্রতা তো মুক্ত আমরা কোটার চেষ্টা করছি, এখন 22-19 ছিল, এটা কিছু বেড়ে গেছে করোনা ভাইরাসের জন্য। কিন্তু আপনি যান, আমি দেখে আসছি গ্রামে যে যারা গৃহহীন নাই, ওই গৃহহীনদের জন্য ঘর দেওয়া হচ্ছে। আমার গ্রামে দেখে আসে কি বিল্ডিং, কারণ কি? আমাদের আলোচনা শেষ করতে হবে, হাতে সময় কম। গৃহ বানানো জি, হচ্ছে। আহমেদ হোসেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশের মানুষ দারিদ্র্যমুক্ত থাকবে, কোথা থাকবে না, না খেয়ে কেউ নেই। আমাদের আমরা আরেকদিন আর এক আলোচনা করবো, আজ হাতে সময় কম একদম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা, যেটি আমরা একদম আলোচনা শেষ দিকে চলে এসেছি, একটি ইতিবাচক কথা দিয়ে আমরা শেষ করতে চাই আপনাকে যে প্রশ্ন করলে ভালো হতো, কারণ 50তম বছর আমরা পালন করব সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের না পাওয়াগুলোকে আসলে কিভাবে পাওয়া সম্ভব হতে পারে? দেখুন, আমরা যতদিন পর্যন্ত রাজনীতি করব শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য এবং যে কোনোভাবে ক্ষমতায় থাকবার জন্যে, এবং যতদিন পর্যন্ত জনগণ মুখ্য না হবে এবং আমার ক্ষমতায় থাকাটাই, যে কোনোভাবে থাকাটাই, জনগণকে একপাশে সরিয়ে রেখে বিভিন্ন প্রশাসন যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, পুলিশ বাহিনীকে ব্যবহার করে, অন্যান্য রাষ্ট্রের অর্গানগুলোকে ব্যবহার করে, যে কোনোভাবেই হোক ক্ষমতায় থাকাটাই যখন মুখ্য হবে, তখন জনগণের কল্যাণ কোনোভাবেই করা সম্ভব নয়। দেখুন, কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ব্যাপক বিস্ময় বলেছিলেন যে আমি ভেবেছিলাম যে সেকেন্ড হোম মনে হয় শুধু রাজনীতিবিদরাই করেন, দেখা গেল আমলাদের সংখ্যা রাজনীতিবিদদের চেয়ে বেশি। অর্থাৎ এই যে গত কয়েক বছরে আমলাদেরকে অস্বাভাবিক রকম শক্তি দেওয়া হয়েছে। এমনকি করোনার দুর্যোগের সময় আমরা দেখেছি রাজনীতিবিদ 300 আসনে নির্বাচিত হোক অনির্বাচিত হোক, আছে তো সদস্য, তাদেরকে সম্পূর্ণভাবে একদিকে পাশ কাটিয়ে আমলাদের কিভাবে, জেলা প্রশাসকদের কিভাবে ক্ষমতায়িত করা হয়েছে। তার কারণ হচ্ছে রাজনীতিকে এখন আর রাজনীতিবিদদের হাতে রাখা হচ্ছে না, এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুরো রাষ্ট্রযন্ত্রকে এক করে ফেলা হয়েছে, দলের সাথে একীভূত করে ফেলা হয়েছে, এবং রাজনীতিবিদদের মাইনাস কিন্তু অলরেডি করে ফেলা হয়েছে। এটা করোনাকালে প্রমাণিত হয়েছে যে আর কোনো দল নিজের সদস্যদের উপর ভরসা রাখতে পারছে না। আওয়ামী লীগ নেত্রী তার নিজের সদস্যদের উপর ভরসা রাখতে পারছে না, অথচ সংসদ জুড়েই তো তাদের সংসদ সদস্য। এখানে বিএনপি আর জাতীয় পার্টি কয়টাই বা আসন পেয়েছে? বিএনপি তো একেবারেই নাই, পুরোটাই জাতীয় পার্টি, তো মহাজোটেরই অংশ, সুতরাং সবই তো তাদেরই সদস্য। তো তাদের নিজেদের সদস্যদের উপরও কিন্তু তারা আর আস্থা রাখতে পারছেন না। আর আপনি যে প্রশ্নটি ভাস্কর্য নিয়ে করেছিলেন, যেটা খুব সুন্দরভাবে আহমেদ হোসেন ভাই এড়িয়ে গেলেন, সেই প্রশ্নে আমি একটু বলতে চাই যে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, যিনি খেলাফত মজলিসের প্রধান ছিলেন, তার সঙ্গে কিন্তু 2006 সালে আওয়ামী লীগ 5টি দফা মেনে চুক্তি করে। আওয়ামী লীগ সরাসরি খেলাফতে মজলিসের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় যাওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় 2013 সালে আমরা দেখেছি হেফাজতের সঙ্গে, যখন হেফাজত ঢাকা অবরোধ করলো, তখন বলা হয়েছিল সরকারের তরফে যে তাদের অধিকাংশ দাবি আমরা মেনে নিয়েছি, বাকিগুলো বিবেচনাধীন। তো পরবর্তীতে আমরা দেখলাম যে তাদের দাবি মেনে নিয়ে থেমিস সরানো, তাদের দাবি মেনে নিয়ে পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন, তাদের দাবি মেনে নিয়ে একটার পর একটা তাদের ডিগ্রিকে সর্বোচ্চ ডিগ্রি দেওয়া থেকে শুরু করে লেখকরা পরিবর্তন হয়ে গেলেন পাঠ্যপুস্তকে, বহু কিছুর ব্যাপক পরিবর্তন আওয়ামী লীগ করলো। তো এখন তারা কি করে হেফাজত থেকে হাত ধুয়ে ফেলে? আমরা দেখলাম হেফাজতের দোয়া ছাড়া ওনারা কোনো সভা সমাবেশ করেন না, হেফাজতের বুদ্ধি ছাড়া ওনারা কোনো পা ফেলেন না। এখন তারা হেফাজত থেকে কিভাবে হাত ধুয়ে ফেলে? হেফাজত এবং আওয়ামী লীগ কিন্তু একই বৃন্তের দুটি ফুল। তো একই বৃন্তের দুটি ফুল যখন সময় হবে তখন আবার এক বৃন্তেই মিলে যাবে, এটা তো অস্বাভাবিক কিছু না। আর যে কথাটি আজকে আমাদের আলোচনা টেবিলে খুব সঠিকভাবে উঠেছে, যুবলীগের নাম কেন আসবে বাঘাযতীনের মূর্তি ভাঙার ইয়েতে? যুবলীগ নেতা কেন আটক হবে? অর্থাৎ আওয়ামী লীগ যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, এবং যখন দেশে রাজনীতি একরকম তারা কোণঠাসা করে ফেলেছে, বাংলাদেশে এখন রাজনীতি বলতে কিছু নাই, কোনো দল রাজনীতি করতে পারে না, বাংলাদেশের রাজনীতি নাই এখন, সেই জায়গাটিতে তারা পুলিশ প্রশাসন দিয়ে যেভাবে দেশ চালাচ্ছে, এখন তারা মনে করে যে একটি বহির্বিশ্বকে তো গণতন্ত্র দেখাতে হলে দেখাতে হবে যে আওয়ামী লীগের অল্টারনেট ফোর্স হচ্ছে চরম ডান, এবং এইটা দেখানোর জন্যই, ইসলামিস্টদের উত্থান দেখানোর জন্য, মৌলবাদের উত্থান দেখানোর জন্যই কিন্তু আজকে এই মূর্তি বিতর্কের অবতারণা। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। মীর আব্দুস সবুর আসুদ, যেটি ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন যে এই ঘোলা পানিতে মাছ শিকারের যে প্রয়াস, এতে রাজনীতিতে তো এরকম কিছু কৌশল থাকেই, থাকবে না তা তো না। মনে করেন সবাই সুযোগের সদ্ব্যবহার করতে চায়, আমরাও চাই, রুমিন ফারহানারাও চায়, আহমেদ ভাইরাও চায়, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার তো এখন এই মুহূর্তে আহমেদ ভাইরাই করতেছে। আপনি বঙ্গবন্ধু যখন রাজনীতি শুরু করেন না ওইভাবে, বঙ্গবন্ধু কিন্তু মুসলিম
যুবলীগ করেছিলেন, মুসলিম ছাত্র লীগ করেছিলেন। পরবর্তীতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছে। মুসলিম না, পরবর্তীতে মুসলিম আওয়ামী লীগ করেছিলেন, পরবর্তীতে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ করেছেন বঙ্গবন্ধু। যদিও বঙ্গবন্ধু তখন নেতৃত্বে ছিলেন না, নেতৃত্বে ভাসানী সাহেব ছিলেন বা অন্যান্যরা ছিলেন। পরবর্তীতে ওনার এই রাজনৈতিক দর্শন আওয়ামী লীগের নেতৃত্বে ওনাকে নিয়ে আসে, 6 দফাতে একটা দেশের জাতীয় নেতা হিসাবে ওনাকে প্রতিষ্ঠিত করে, এবং 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, 71-এর আপনার স্বাধীনতা যুদ্ধ, সব কিছু মিলে আওয়ামী লীগের যে একটা নেতা, যে অ্যাসেট বঙ্গবন্ধু আছে, তো তারপরেও বঙ্গবন্ধু তো সমালোচনার বাইরে না, বঙ্গবন্ধুর নিয়েও সমালোচনা আছে। এই যে ভাস্কর্য যে রাজনীতি, এটা তার বিএনপি কৌশলে ভাস্কর্যের রাজনীতি অ্যাভয়েড করলো, কারণ এই রাজনীতিটা কোত্থেকে আসছে এটা বিএনপিও জানে, আমরাও জানি, আওয়ামী লীগও জানে, কিন্তু কেউ বলবে না। ভাসুরের সামনে কথা বলার কারো সাহস নাই। তো সেই জন্য আমি মনে করি এই যে আপনার নজরুল সাহেব বলেছিলেন, নজরুল সাহেবের একটা কবিতা আছে যে দোজখের আগুনে বসিয়া আমি হাসি তৃপ্তির হাসি। তো আজকে রাজনৈতিক দলগুলো আমরা সহ সবাই দোজখের আগুনে বসে আছে এবং সবাই কিন্তু তৃপ্তির হাসি হাসতেছি, কিন্তু আসলে কোথায় আছে, যে কোন শক্তি কোথা থেকে কি হচ্ছে, এটা আপনারা দেখবেন যে আজকে হেফাজত যেভাবে পর্যায়ক্রমে দাবি করে এবং দাবি বাস্তবায়ন করেছে, সেই আরও সামনে কিছু দাবি তাদের আছে, এবং সেই দাবিগুলো আপনারা দেখবেন কি কারণে যে হেফাজত এত শক্তিশালী হচ্ছে। আজকে হেফাজত যেই হুঙ্কার দিয়েছে, আপনি মমিনুল হক, তারপরে আপনার গিয়া ওই ফজলুল হক সহ যে চরমনাই, এবং আপনার এই যে বাবুনগরী যে হুঙ্কার দিয়েছে, মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে। বৃহত্তর আন্দোলন রুখতে হলে আসলে সবার সাথে আলাপ আলোচনা করে আগামী দিনের রাজনীতি, নির্বাচন, মীর আব্দুস সবুর আসুদ আমাদের হাতে সময় কম, সুন্দর রাস্তায় নিয়ে যেতে হবে। আহমেদ হোসেন, মীর আব্দুস সবুর আসুদ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।